সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুন্ড্র ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স করছি 231, কোর্স টাইটেল প্রিন্সিপাল অফ সয়েল মেকানিক্স এর ভিডিও অনলাইন টিউটোরিয়াল ক্লাসে স্প্রিং 2020 ফাইনাল এক্সামিনেশনের মনোনীত কোর্স টিচার হিসাবে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন। আজকে আপনাদের আলোচনার টপিকস অর্ধের নাম হচ্ছে সেটেলমেন্ট। এই পূর্বে যে কয়টা অধ্যায় নিয়েছি তার সঙ্গে এটা অ্যাড হবে। আজকের আলোচনার টপিকসটা যে সেটেলমেন্ট, তাহলে সেটেলমেন্ট সম্পর্কে আমাকে জানতে হবে সেটেলমেন্ট কি, সেটেলমেন্ট কত প্রকার, কী কী ধরনের হতে পারে, আমরা এর ক্রাইটেরিয়া এবং ইন ডিটেলস এর সম্পর্কে অধ্যায় সম্পর্কে একটা ডিপ ডিসকাশন হবে। জেনে নেওয়া যাক। তাহলে সেটেলমেন্ট যদি বলি তাহলে কি বলতে পারবো? সেটেলমেন্ট বলতে পারবো কি, সেটেলমেন্ট অফ এ সয়েল মাস মে বি ডিফাইন্ড। একটা সয়েলের সেটেলমেন্ট যদি বলতে পারি অ্যাট দ্য ভার্টিক্যাল ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট, মানে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট মানে সরে যায় অফ সয়েল মাস ডিউ টু দ্য চেঞ্জ অফ ভলিউম অফ ভয়েড স্পেস। ভয়েড স্পেসটা যদি সরে যায়, ভয়েড স্পেসটা যদি চেঞ্জ হয়ে যায় বা রিমুভ করে দিতে পারি, তাহলে ওই সয়েলটার অবস্থানটা চেঞ্জ হয়ে যাবে এবং ডিসপ্লেসমেন্ট হবে ভার্টিক্যালি। এটা কি বলতে পারবো কি আমরা? সেটেলমেন্ট। এর পরবর্তীতে আমাকে দেখতে হবে টাইপস অফ সেটেলমেন্ট। সেটেলমেন্টের কত ধরনের টাইপ হতে পারে? এক নাম্বার হচ্ছে ইমিডিয়েট সেটেলমেন্ট, প্রাইমারি কনসলিডেশন সেটেলমেন্ট এবং সেকেন্ডারি কনসলিডেশন সেটেলমেন্ট। আমি এখানে আপনাদের তিনটা সম্পর্কেই সিম্পল একটু ধারণা দিব, যে তিনটা দিয়ে একটু ধারণা লাভ করতে পারবো, যে আমি পুরো বেসিক যদি মুখস্থ নাও থাকে তাহলেও আমি কিছু বেসিক দিয়ে এখান থেকে সলভ করতে পারবো, যে কোনটাকে ইমিডিয়েট সেটেলমেন্ট বলতে পারবো, কোনটাকে প্রাইমারি সেটেলমেন্ট বলতে পারবো এবং কোনটাকে সেকেন্ডারি সেটেলমেন্ট বলতে পারবো। প্রাইমারি সেটেলমেন্টের বৈশিষ্ট্য হচ্ছে যদি সয়েল থেকে লোড প্রয়োগ করার ফলে যদি এয়ারটা রিমুভ হয়ে যায়, তাহলে এই সেটেলমেন্টটাকে বলবো ইমিডিয়েট সেটেলমেন্ট। এবং প্রাইমারি কনসলিডেশন সেটেলমেন্টটা হচ্ছে ওই ভয়েড স্পেসের মধ্য থেকে ওই যে ভয়েড স্পেসটা যে ওয়াটারটা বহন করে থাকে, ওই ওয়াটারটা যদি এক্সপান্স করা হয়ে থাকে ওই কোহেসিভ সয়েলের মধ্যে থেকে, তার কারণে যে তার ভলিউমটা চেঞ্জ হয়, এটা কি বলবো? প্রাইমারি। মোট কথা, ইমিডিয়েটের ক্ষেত্রে এয়ার রিমুভ হয়ে থাকে আর প্রাইমারি কনসলিডেশনের ক্ষেত্রে ওয়াটার রিমুভ হয় ভয়েড স্পেস থেকে। তাহলে সেকেন্ডারি কনসলিডেশন সেটেলমেন্ট হচ্ছে প্লাস্টিক অ্যাডজাস্টমেন্ট অফ সয়েল ফেব্রিক। এটা হচ্ছে মূল বিষয়। তাহলে এটা করার জন্য আমাকে কি করতে হবে? অল এক্সেস অফ ভয়েড স্পেসের মধ্যে থেকে ওয়াটার এবং এয়ার দুটোই রিমুভ করে দিতে হবে, তাহলে এটা সেকেন্ডারি কনসলিডেশন সেটেলমেন্ট হবে। এটাকে যদি বলি তাহলে কি বলছে এখানে দেখি, দ্য রিডাকশন ইন ভলিউম অফ এ সয়েল ডিউ টু রিডাকশন অফ অল এক্সেস। ভলিউমটা চেঞ্জ হয়ে যাবে সয়েলের কি কারণে? অফ অল এক্সেস পোর ওয়াটার প্রেশার। পোর ওয়াটার প্রেশারটা, সকল এক্সেস পোর ওয়াটার প্রেশারটা কমে যাওয়ার কারণে সয়েলের ভলিউমটা কমে যাবে এবং দেখা যাবে যে জিরোতে চলে আসবে। তাহলে ইট ইজ ডিউ টু পার্টিক্যাল রিডাকশন অফ সয়েল। এই কারণে সয়েলের পার্টিক্যালগুলো কমে যায় অ্যান্ড ডিকম্পোজিশন এবং জমা হয়ে যায় এক জায়গায়, জমাটবদ্ধ হয় অফ অর্গানিক ম্যাটেরিয়াল। অর্গানিক ম্যাটেরিয়ালগুলো এক জায়গায় জমা হয়ে যায়। তখন এটাকে আমরা কি ক্রিয়েট করতে পারে? এর রেজাল্টের কারণে প্লাস্টিক অ্যাডজাস্টমেন্ট অফ সয়েল ফেব্রিক, এটাকেই বলবো। এখানে দেওয়া আছে যে ড্র দ্য কন্ট্যাক্ট প্রেশার অ্যান্ড সেটেলমেন্ট প্রোফাইল অফ রিজিড অ্যান্ড ফ্লেক্সিবল পেভমেন্ট রেস্ট অন ক্লে অ্যান্ড স্যান্ড। এখানে কিন্তু দুইটা জিনিস আছে, একটা কন্ট্যাক্ট প্রেশার, একটা সেটেলমেন্ট, দুইটা। তারপর এখানে ক্রাইটেরিয়াও আছে কি রিজিড এবং ফ্লেক্সিবল পেভমেন্টের জন্য। তাহলে রিজিড পেভমেন্টের জন্য রিজিড পেভমেন্টের জন্য ক্লের কন্ট্যাক্ট প্রেশার বের করতে হবে সেটেলমেন্ট, ফ্লেক্সিবল পেভমেন্টের জন্য কন্ট্যাক্ট প্রেশার বের করতে হবে এবং সেটেলমেন্ট দেখাইতে হবে। এর স্যান্ডের ক্ষেত্রে হবে আলাদা আর ক্লের ক্ষেত্রে হবে আলাদা। তো এখানে কন্ট্যাক্ট প্রেশার আর সেটেলমেন্ট প্রোফাইল ক্লের জন্য যদি বলি তাহলে আমরা কি বলতে পারবো? ফ্লেক্সিবলের জন্য একটা হবে, দেখেন এখানে আমরা কি দেখিয়েছি, এইটা হচ্ছে কি আমার লোড ডিস্ট্রিবিউশনটা যখন এই আকৃতি ইউনিফর্মলি থাকবে তখন কন্ট্যাক্ট প্রেশারটা এই আকৃতির হবে। অ্যান্ড ফ্লেক্সিবল পেভমেন্টের জন্য অ্যান্ড ডিসপ্লেস সেটেলমেন্টটা হবে এই আকৃতির, ট্রায়াঙ্গুলার বা একটা পুকুর আকৃতির ক্রিয়েট হবে। এবং এখানে রিজিড ফাউন্ডেশনের জন্য যদি বলি, কন্ট্যাক্ট প্রেশারটা এই আকৃতির যদি হয়ে থাকে লোডের রেসপেক্টে, সেটেলমেন্টটা হবে
এই ক্ষেত্রটা অ্যাঙ্গুলার হবে, এই ক্ষেত্রে আমার কার্ভ হবে, প্যারাবোলিক একটা কার্ভ হয়ে যাবে এবং ডাউনওয়ার্ড হবে। এটা সেটেলমেন্ট, এটা রিজিড পেমেন্টের জন্য। আর এখানে ক্লিয়ার রেসপেক্ট হয়েছে এই দুইটা। এবং স্যান্ডের জন্য তাহলে আমাকে দুইটা দেখাইতে হবে। স্যান্ডের জন্য যদি আমি দুইটা দেখাই তাহলে কি দাঁড়াবে যে এটা ইউনিফর্মলি হবে, এর কন্ট্যাক্ট প্রেশার ডিস্ট্রিবিউশন অ্যান্ড সেটেলমেন্টটা হবে। এক্ষেত্রেও আমার প্যারাবোলিক হবে, এটাও প্যারাবোলিক হবে এবং এটাও প্যারাবোলিক ফ্লেক্সিবল পেমেন্টের জন্য। আর রিজিড পেমেন্টের জন্য এটা প্যারাবোলিক কিছুটা আর এটা পুরোটাই সার্কুলার হাফ দিয়ে কন্ট্যাক্ট প্রেশারটা দেখা দিতে পারি। তাহলে এটা কন্ট্যাক্ট প্রেশার এবং সেটেলমেন্ট, এটা রিজিড পেমেন্টের জন্য, এটা ফ্লেক্সিবল পেমেন্টের জন্য। তাহলে স্যান্ডের ক্ষেত্রে দুইটা ফিগার হবে এবং ক্লের ক্ষেত্রেও দুইটা ফিগার দেখাইতে হবে। এখন আমরা যেটা বলেছি যে কজেস অফ সেটেলমেন্ট, কজেস অফ সেটেলমেন্টটা কি আমাকে জানতো, সেটেলমেন্ট কী কী কারণ হতে পারে। সেটেলমেন্ট কারণের মধ্যে এক নাম্বার তো বলেছি যে ইমিডিয়েট সেটেলমেন্টের ক্ষেত্রে কি এয়ার রিমুভ হলো, তাহলে কারণের মধ্যে এয়ার রিমুভটা থাকবে। পরবর্তীতে যদি আমি ওয়াটারটা রিমুভ করতে পারি ভয়েড স্পেস থেকে, তাহলে ওয়াটার রিমুভের কারণ হতে পারে। এবং এই দুটো যখন রিমুভ হয়ে যাবে তখন ভয়েড স্পেসটা কমে গেলে সয়েলগুলো কি রিলোকেট হয়ে যাবে, আগের লোকেশনে ফিরে আসবে এবং সয়েল মিনারেলগুলো একটা আরেকটার ওপরে ডিকম্পোজিশন হবে। তাহলে এই চারটাই হলো মেন রিজন কজেস অফ সেটেলমেন্টের জন্য। ওকে, প্রি-কনসলিডেশন প্রেশার, প্রি-কনসলিডেশন প্রেশার, প্রি-কনসলিডেশন প্রেশার এবং নর্মালি কনসলিডেশন সয়েল এবং ওভার কনসলিডেশন সয়েল আর আন্ডার কনসলিডেটেড সয়েল, এই চারটার মধ্যে আমি যেটা পেয়েছি সেটা প্রি-কনসলিডেশন প্রেশারের ক্ষেত্রে আমাকে তেমন কোনো কিছু এক্সটেন্ডেড কোনো কিছু এখান থেকে আসবে না, শুধু আসতে পারে এই চারটার মধ্যে পার্থক্য বলে আমি জেনারেলি যদি বলি তাহলে ইফেক্টিভ ওভারলোডের প্রেশারটা যে একটা সয়েলের উপরে যদি আমি লোডটা প্রয়োগ করে থাকি তাহলে যে সিম্পল অবস্থায় যে পূর্বে যে কনসলিডেশনটা হবে এটাকে আমরা প্রি কনসলিডেশন প্রেশার বলতে পারি। আর নর্মাল কনসিডারেটেড সয়েল বলবো কখন, নর্মালি কনসিডারেটেড সয়েলটা হচ্ছে এই কোনো সয়েলের ওপরে ইফেক্টিভ যে প্রেশারটা কাজ করে থাকবে ওই প্রেশারের আগে যদি তার ওপরে এক্সিস্টিং কোনো প্রেশারটা কাজ না করে থাকে, এক্সিস্টিং ওভারব্যাটেন প্রেশারের ওপরে যদি কোনো ওই ইফেক্টিভ প্রেশারটা কাজ করে না থাকে তাহলে এটাকে কমপ্লিটলি আমরা বলতে পারবো ওভারব্যাটেন প্রেশার, এক্সিস্টিং ওভারব্যাটেন প্রেশার। তো নর্মালি কনসিডারেটেড সয়েল যদি বলি আমি তাহলে কি বলতে পারবো, দ্য সয়েল হ্যাজ বিন নেভার, মানে সয়েলটা হ্যাজ বিন নেভার মানে পড়ে নাই, সাবজেক্টেড হয়ে নাই অ্যান্ড ইফেক্টিভ প্রেশার গ্রেটার দেন দ্য এক্সিস্টিং ওভারবার্ডেন প্রেশার। মনে করেন একটা লোক, সিম্পলভাবে যদি বলি নর্মালি কনসিডারেটেড সয়েল এবং ওভার কনসিডারেটেড সয়েলের মধ্যে দুটো যদি ব্যাখ্যা বলি তাহলে এখানে এইভাবে বলতে হয়, সিম্পলি যদি এভাবে উদাহরণটা দিই, নর্মালি কনসিডারেটেড সয়েলের ক্ষেত্রে যে একটা মানুষের উপরে যদি আমি 5 কেজি ওজন ভার বহন করার ক্ষমতা রাখে, কিন্তু এরপরে ইতিপূর্বে এখন 5 কেজি ওজন রয়েছে কিন্তু এর আগেও সে 7 কেজি বহন করেছে, যদি 7 কেজি বহন করে থাকে আগে তাহলে এটাকে বলবো ওভার কনসিডারেটেড সয়েল, আর যদি না করে থাকে তাহলে নর্মালি কনসিডারেটেড সয়েল। কারণ নর্মালি কনসিডারেটেড সয়েল বলতে বোঝাবো যে আলটিমেট অবস্থায় 5 কেজি ওজন সে বহন করেছে কিন্তু এর আগে সে 5 কেজি ওজন বহন করে নাই, সর্বোচ্চ ছিল তার 5 কেজি ওজন ভার বহন করার ক্যাপাসিটি, এটা হলো নর্মালি কনসিডারেটেড সয়েল। আর ওভার কনসিডারেটেড সয়েল মানে এক্সিস্টিং 5 কেজি সে নিয়ে আসে কিন্তু এর আগেও সে 7 কেজি বহন করেছে, এই কারণে ওর কোনো আর প্রবলেম হবে না, এইটাকেই বলবো ওভার ব্যবহার এর আগে ইউজ করেছে, এই কারণে ওভার কনসিডারেটেড সয়েলের মান ও নর্মালি কনসিডারেটেড সয়েলকে দিয়ে যে ওভারকে ভাগ করে দেওয়া হয় তাহলে অবভিয়াসলি একের বেশি মান পাওয়া যায়। তাই এখানে সুন্দর ভাষায় বলছে দ্য সোয়েল হ্যাজ নেভার বিন সাবজেক্টেড টু অ্যান ইফেক্টিভ প্রেশার গ্রেটার দেন দ্য এক্সিস্টিং ওভারবার্ডেন প্রেশার হুইচ ইজ কমপ্লিট এটা, আর এটাকে বলতে পারবো এক্সেস ইন প্রেজেন্ট ওভারবার্ডেন প্রেশার। আর আন্ডার কনসিডারেটেড সয়েল বলতে কি বোঝায়, যে যদি কোনো সয়েলটা যদি ফুললি কনসিডারেটেড না হয়ে থাকে ওই এক্সিস্টিং প্রেশারের রেসপেক্টে তাহলে এটাকে আন্ডার কনসিডারেটেড সয়েল বলতে পারি। কম্প্রেশন ইন্ডেক্সটা কি বলতে পারি, কম্প্রেশন ইন্ডেক্সটা হচ্ছে যে আমরা ওই আনডিস্টার্ব ক্লের জন্য এটা মেজার করে থাকি, সিসি যেগুলো 0.99 লিকুইড লিমিট -10। আর সোয়েলিং ইন্ডেক্সটা হচ্ছে কি, সোয়েলিং ইন্ডেক্সটা হচ্ছে প্রেশারটা রিমুভ করার কারণে যে ভলিউমটা ইনক্রিজ হলো ওইটা যার মাধ্যমে মেজার করা হয়, পরিমাপ করা হয় সেটাকে সোয়েল ইন্ডেক্স বলা হয় থাকে।
0.0463 লিকুইড লিমিট বাই 100 ইন্টু জিএস। জিএস হচ্ছে কি স্পেসিফিক গ্র্যাভিটি। আর ওভার কনসলিডেশন রেশিও হচ্ছে প্রি কনসলিডেশন প্রেশারকে যদি ইফেক্টিভ প্রেজেন্ট ইফেক্টিভ ভার্টিক্যাল প্রেশার দিয়ে যদি ভাগ করে দিই, এটার যে রেশিওটা পাবো, যে ভাগ পাবো, সেটাকে বলতে পারি ওভার কনসলিডেশন রেশিও। কনসলিডেশন ক্যারেক্টারিস্টিক্স অফ এ নর্মালি কনসলিডেটেড ক্লে। ক্লের জন্য যদি বলি, নর্মালি কনসলিডেটেড ক্লের জন্য যদি বলি, তাহলে এই কার্ভটা আমার এই E0 এবং সিগমা C0 বাই সিগমা সি এর এই ইন্টারসেপ্টিভ পয়েন্টটা, যে কার্ভটা যে পয়েন্টে সেট করবে, এই পয়েন্টটাকে, এই কার্ভটাকে বলবো ভার্জিন কনসলিডেশন ক্লে। এবং এখান থেকে ইনক্লাইন্ড ইজ 2 নাম্বার যে কার্ভটা কাজ করেছে, সেই কার্ভটাকে বলবো ল্যাবরেটরি কনসলিডেশন কার্ভ। আর এইটাকে বলবো রিবাউন্ড কার্ভ। তার মানে আমরা বলতে পারি রিবাউন্ড কার্ভটা আমার E0-কে সেট করবে এবং ভার্জিন কার্ভটা ইন্টারসেক্টে সেট করবে। এই দুটার মিডিল দিয়ে যে কার্ভটা প্রবেশ করাবো, সেই কার্ভটাকে বলবো ল্যাবরেটরি কনসলিডেশন কার্ভ। এটা ই বনাম লগ পি। আর ওভার কনসলিডেশন ক্লের জন্য এখানে দেখতে হবে যে প্রথম অবস্থা সিগমা 0 এবং সিগমা সি ড্যাশ দুটো ইন্টারসেক্ট লাইন টানতে হবে এবং 0.4 E0 লাইন, এই ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে এই E0 ইন্টারসেক্টিং পয়েন্টটা থেকে একটা ট্যানজেন্ট টানতে হবে। ট্যানজেন্টটা যে পয়েন্টে সেট করবে ওই কার্ভকে বলবো এটা ট্যানজেন্ট। এই ট্যানজেন্টটা যে পয়েন্টে সেট করবে ওই কার্ভটাকে বলবো আমি ভার্জিন কনসলিডেশন স্লোপ। এবং এইটাকে আমি বলবো ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে ল্যাবরেটরি কনসলিডেশন কার্ভ। এবং পরবর্তী এটা সেখানে রিবাউন্ড করবে। রিবাউন্ড মানে আমরা আনলোডিং করা অবস্থায় যে কার্ভটা পাবো, এটাকে রিবাউন্ড কার্ভ বলতে পারি। রিবাউন্ড করে নিতে পারি। এটাকে ই বনাম লক পি স্কেলে এই কার্ভটা পেয়ে গিয়ে থাকি। ই বনাম লক পি, ই বনাম এক্স অ্যাক্সিস বরাবর ই এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমি এক্স অ্যাক্সিস বরাবর লক পি এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ই দিয়ে আমরা যে কার্ভটা পেয়ে থাকি, আমি একটা ফাইলের উপরে লোড দেওয়ার ফলে লোডিং অবস্থায় যে কার্ভটা এ থেকে বি আসবে, আনলোডিং করলে এ ড্যাশ থেকে বি ড্যাশ আসবে। তো লোডিং এবং আনলোডিং কার্ভটা যে ফিগারের মাধ্যমে দেখাবো সেটাকে বলবো ই বনাম লক পি কার্ভ। ওকে, ডিটারমিনেশন অফ সিসি। তাহলে আমি ডিটারমিনেশন অফ সিসি যদি বলি, তাহলে এটাকে এক কথায় যদি বলতে যাই, স্লোপ অফ লোডিং কার্ভের ক্ষেত্রে আমরা সিসি পেয়ে থাকি E0 মাইনাস ই লক পি বাই পি জিরো। অ্যান্ড তার মানে লোডিং কার্ভের যে স্লোপ সেটাকে সিসি বলবো, এ বি কার্ভের যে লোড, এটাকে এই কার্ভটির আমরা স্লোপকে বলবো সিসি, এবং এই কার্ভের যে স্লোপ হবে এই স্লোপকে বলবো আমরা সিআর। তাহলে স্লোপ অফ আনলোডিং কার্ভের যেটা স্লোপ হবে সেটাকে বলবো সিআর, এবং লোডিং কার্ভের যে স্লোপ হবে এটাকে বলবো সিসি। এটাকেও একই ভাষায় বলা আছে E0 মাইনাস ই বাই লক পি পি বাই পি জিরো। এখন আপনাদের আগেও বলেছিলাম যে কনসলিডেশন এবং কম্প্যাকশনের মধ্যে আমার যে পার্থক্য, মূল যে ব্যাপারটা, সেই ব্যাপারটা এখান থেকে আমরা লক্ষ্য করতে পারবো। প্রথম অবস্থায় দেখেন যে এখানে কনসলিডেশনের ক্ষেত্রে কি হয়ে থাকে। কনসলিডেশনের ক্ষেত্রে এয়ার এবং ওয়াটার রিমুভ হয়, আর কম্প্যাকশনের ক্ষেত্রে কি রিমুভ হয়ে থাকে, শুধু এয়ার রিমুভ হয়। শুধু যদি এয়ার রিমুভ হয়ে থাকে তাহলে আমি এখানে বলতে পারি, তাহলে এয়ার এবং ওয়াটার রিমুভ করার জন্য অনেক টাইমের প্রয়োজন। তাহলে এটা কি আমরা কি বলতে পারি, লং টাইম লোডিং দিতে হবে। আর এটাকে কি বলতে পারে, এটা একটা ন্যাচারাল প্রসেস হতে পারে। আর বোথ এয়ার অ্যান্ড ওয়াটার রিমুভ হতে পারে, ভলিউম রিডিউসড হয়ে যায়, অনেক লোড দিয়ে দেওয়া হয়, স্ট্যাটিক লোডিং দেওয়া হয়, গতিশীল লোডিং দেওয়া যায় না। আর এটা হলো গ্র্যাজুয়াল প্রসেস, ধীরে ধীরে হতে থাকে। আর কম্প্যাকশনের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, কম্প্যাকশনের ক্ষেত্রে যেহেতু এয়ারটা রিমুভ হয়ে থাকে, এই কারণে এটাকে কি বলবো, ইট ইজ এ ফাস্ট প্রসেস। ভলিউমটা রিডিউস হয়ে থাকে মেকানিক্যাল মাসের মাধ্যমে, এয়ার ভয়েড আর রিমুভড হয়ে থাকে এখান থেকে। এখানে দেখেন এটা হলো গ্র্যাজুয়াল প্রসেস, তাহলে এটা কি ফাস্ট প্রসেস হবে। এটা স্ট্যাটিক লোডিংয়ের মাধ্যমে, এটা হলো মেকানিক্যাল মাস এর মাধ্যমে হয়ে থাকে, গতিশীল। এটা এয়ার অ্যান্ড ওয়াটার রিমুভ হয়ে থাকে, এটাকে এয়ার রিমুভ হয়ে থাকে। এটা হলো ন্যাচারাল প্রসেস, তাহলে এটা হবে কি আর্টিফিশিয়াল প্রসেস। এটা হবে লং টাইম লোডিং, এটা হলো কি শর্ট টাইম লোডিং হবে। ওকে, নর্মালি কনসলিডেটেড ক্লে আর ওভার কনসলিডেটেড ক্লে, তাহলে এই পার্থক্যটা বললে আমাকে প্রথম অবস্থায় কি মিন করতে হবে, আমাকে সংজ্ঞাটা মিন করে নিতে হবে, এবং সংজ্ঞাটা সম্পর্কে আমাকে
ক্লিয়ার একটা ধারণা নিতে হবে। এবং সংজ্ঞাটা সম্পর্কে যদি আমি ক্লিয়ার একটা ধারণা নিই তাহলে আমি বলতে পারবো যে নর্মালি কনসোলিডেটেড ক্লের ক্ষেত্রে আমরা বলতে পারবো যে এই সয়েলটা এখন যে প্রেশারে আছে এর আগে এর থেকে অতিরিক্ত প্রেশার সে এক্সিস্টিং প্রেশারটা নেয় নাই, এটা। আর ওভার কনসোলিডেশন ক্লের ক্ষেত্রে এখন যে এক্সিস্টিং প্রেশারে আছে তার আগেও সে এর থেকে বেশি প্রেশার সে বহন করেছে, এটাই তো বলবো। এটাকে কি বলবো? এবং লিকুইডিটি ইন্ডেক্সের পরিমাণটা হবে নর্মালি কনসোলিডেটেড ক্লের জন্য 0 to 1 পর্যন্ত হতে পারে এবং ওভার কনসোলিডেটেড ক্লের ক্ষেত্রে 0 to 0.6 পর্যন্ত হতে পারে। এখন এই চেঞ্জ অফ ভয়েড রেশিও ইজ কনসিডারেবল। এখানে নর্মালি কনসিডারেটেড ক্লের ক্ষেত্রে ভয়েড রেশিওটা কি কনসিডারেবল হতে পারে, আর ওভার কনসিডারেটেড ক্ষেত্রে ভয়েড রেশিওটা নেগোশিয়েবল হতে পারে। ওকে, লাস্ট একটা আপনাদের ডিফারেন্স দেখাবো। এখানে প্রাইমারি কনসোলিডেশন এবং সেকেন্ডারি কনসোলিডেশন। এখানে বলছিলাম যে প্রাইমারি কনসোলিডেশনের ক্ষেত্রে ওয়াটারটা রিমুভ হয়ে থাকবে, ওই এক্সিস্টিং যে ভয়েড স্পেসটা থাকবে ওই ভয়েড স্পেস থেকে ওয়াটারটা রিমুভ হয়ে গিয়ে সয়েলের একটা রিলোকেশন হবে এবং ভলিউমটা ইনক্রিজ হবে, চেঞ্জ হয়ে যাবে। আর সেকেন্ডারি কনসোলিডেশনের ক্ষেত্রে আমরা বললাম কি যে প্লাস্টিক অ্যাডজাস্টমেন্ট অফ সয়েল ফেব্রিক, তার মানে এখান থেকে এয়ারও রিমুভ হবে, ওয়াটারও রিমুভ হবে, হওয়ার পরে পরবর্তীতে আমার সয়েল গ্রেইনগুলো এক জায়গায় ডিপোজিশন হবে, ডিপোজিশন হয়ে প্লাস্টিক অ্যাডজাস্টমেন্ট হবে। এই প্লাস্টিক অ্যাডজাস্টমেন্টটা অর্জন করার আগ পর্যন্ত আমরা এটাকে বলবো প্রাইমারি কনসোলিডেশন। আর যদি প্লাস্টিক অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় তাহলে এটাকে বলবো সেকেন্ডারি কনসোলিডেশন। মোট কথা যে প্লাস্টিসিটি যদি এই প্রপার্টিটা অর্জন করে যায় তাহলে সেকেন্ডারি কনসোলিডেশন বলবো, আর প্লাস্টিক অর্জন করার আগ পর্যন্ত প্রাইমারি কনসোলিডেশন বলবো। ইন ফাইন গ্রেন সয়েল ইট অকার্স এ লং টাইম। ফাইন গ্রেন সয়েলের জন্য এটা কাজ করে থাকে লং টাইম, আর এটা কাজ করে থাকে মেইনলি শর্ট টাইমের জন্য। ইন প্রাইমারি কনসোলিডেশন ওয়াটার ইজ আউট ফ্রম দ্য ভয়েড। এখান থেকে প্রাইমারি কনসোলিডেশন ক্ষেত্রে ওয়াটারটা ভয়েড থেকে আউট হতে পারে, আর সেকেন্ডারি কনসোলিডেশন ক্ষেত্রে সাম অফ হাইলি ভিসকাস ওয়াটার বিটুইন দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট ইজ ফোর্সড আউট দ্য পার্টিকুলার। এখান থেকে আমার সব কিছু এয়ার ওয়াটার দুটা রিমুভ হওয়ার ফলে প্লাস্টিক অ্যাডজাস্টমেন্টের যে বিষয়, মোট কথা আমি এই তিনটা যে পার্থক্য দেখালাম এই পার্থক্যগুলো মুখস্থ করার কোনো দরকার নেই। এখানে কনসোলিডেশনের ক্ষেত্রে আমি যদি সারমর্ম টেনে বলি, কনসোলিডেশনের ক্ষেত্রে এয়ার রিমুভ হয় এবং ওয়াটার রিমুভ হয়ে থাকে, কম্প্যাকশনের ক্ষেত্রে এয়ার রিমুভ হয়ে থাকে। এটাই মুখ্য বিষয়। এটা করার জন্য আমার যে প্রপার্টিগুলো দরকার সেই প্রপার্টিটা আমাকে রিপ্রেজেন্ট করতে হবে। নর্মালি কনসোলিডেশন ক্লে আর ওভার কনসোলিডেশন ক্লের জন্য তাহলে আরেকটা প্রপার্টি। তাহলে কি নর্মালি ক্ষেত্রে এক্সিস্টিং যে প্রেশারটা আছে এর আগেও ওই প্রেশারটা নেয় নাই, এটাই সর্বোচ্চ। আর ওভার কনসোলিডেশন ক্লের ক্ষেত্রে যে প্রেশারটা এখন বর্তমান আছে সোয়েলের ওপরে এর আগেও এর থেকে বেশি প্রেশারটা সে বহন করেছে। ওকে, আর প্রাইমারি কনসোলিডেশন এবং সেকেন্ডারি কনসোলিডেশনের মধ্যে আমি বলতে পারি কি এখানে যে এখানে ভয়েড স্পেস থেকে ওয়াটারটা রিমুভ হয়ে যায়, আর ওখানে ওয়াটার এবং এয়ার রিমুভ হয়ে গিয়ে সোয়েলটা প্লাস্টিসিটি অর্জন করে থাকে। তো আপনাদের আজকে যে লেকচার কমপ্লিট করলাম এখান পর্যন্তই আজকে। তো থ্যাংক ইউ এভরিওয়ান। পরবর্তী ক্লাসের জন্য স্বাগতম। পরবর্তী ক্লাসে আমরা এই যে সেটেলমেন্টের প্রবলেম থেকে শুরু করে সেটেলমেন্টের ডিফিনেশান, ক্লাসিফিকেশান, টাইপস অফ সেটেলমেন্ট কেমন করে মেজার করা যায়, মেজার অফ সেটেলমেন্ট, কনসোলিডেশন এবং কম্প্যাকশনের মধ্যে পার্থক্য, ডিফারেন্স, প্রাইমারি এবং সেকেন্ডারি কনসোলিডেশনের মধ্যে ডিফারেন্স, এবং এর পরবর্তীতে আমরা দেখলাম যে ওভার এবং নর্মালি কনসোলিডেশনের মধ্যে ডিফারেন্স, কজেস অফ সেটেলমেন্ট কি, এবং সেটেলমেন্ট ক্লেয়ার জন্য কেমন, নর্মালি ক্লেয়ার জন্য কেমন হতে পারে ই বনাম লকপি কার্ভ, এবং ওভার কনসোলিডেশন ক্লেয়ার জন্য কেমন হতে পারে। এই ডিটেলস দেওয়ার পর আমরা লাস্ট পর্যন্ত একটা সিদ্ধান্ত আসলাম যে আমরা এই অধ্যায় সম্পর্কে আমরা যে ডিটেলসটা জানলাম এই ডিটেলসটা অ্যাপ্লাই করে আমার এই পরবর্তী লেকচারে আমি এর সেটেলমেন্ট প্রবলেম, ইকুয়েশন এবং সেটেলমেন্ট প্রবলেম সম্পর্কে আলোচনা করব। থ্যাংক ইউ এভরিওয়ান।